Hello my dear student, welcome my YouTube channel Chemistry with HM। এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক কেমিস্ট্রির পড়াতে চলেছি। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা তোমাদের দেখবে যে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারের ক্লাস 11-এর রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক যোজ্যতা এবং তুলাঙ্কভার। এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সঙ্গে যোজ্যতার আমাদের ভুল যে কনসেপ্ট সেটা কি আছে সেটাকে আমরা শিখব। তার সঙ্গে তোমরা দেখবে যে তুলাঙ্কভার, বিভিন্ন টাইপের তুলাঙ্কভার কিভাবে নির্ণয় করা হয়, বিভিন্ন অ্যাসিডের, ক্ষারের, মূলকের, লবণের থেকে শুরু করে বিক্রিয়ার তুলাঙ্কভার কিভাবে নির্ণয় করা হয়, কিভাবে রেডক্স বিক্রিয়ার তুলাঙ্কভার নির্ণয় করা হয়, আমি আজকে সবগুলো করাবো। তোমরা একদম স্কিপ না করে দেখবে প্রত্যেকটা জিনিস, তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা তুলাঙ্কভার এবং যোজ্যতা সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে। এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো বা নতুন জয়েন করছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা দেখবে চ্যানেলের পাশে লাল কালিতে লেখা আছে সাবস্ক্রাইব, ওইখানে ক্লিক করবে এবং যেটা বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দেবে। বোঝা গেল? তাহলে নতুন নতুন আরও ভিডিও আমি প্রত্যেকটা ক্লাস 11-এর পুরো সিলেবাস, ক্লাস 12-এর পুরো সিলেবাস কভার করবো আস্তে আস্তে। তোমরা সঙ্গে থাকবে, আশা করি পুরো সিলেবাস আমি কভার করে দেব। বোঝা গেল? তো আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে যোজ্যতা। তাহলে যোজ্যতা কি সেটা জানবো এবং যোজ্যতার যে মিসকনসেপ্ট আমাদের সেটা কি সেটাও জানবো। তাহলে প্রথমে আমরা যে যোজ্যতা বলতে আমরা কি জানি, যোজ্যতা কি? যোজ্যতা বলতে আমরা কি বুঝি, তাই তো? যোজ্যতা বলতে আমরা কি বুঝি, আমরা সেটাকে আগে দেখি। তাহলে যোজ্যতা বলতে আমাদের দেখবে বেশিরভাগ বইয়ে সে মাধ্যমিক লেভেল থেকে শুরু করে যে সংজ্ঞাটা দেওয়া থাকে সেটা তোমরা দেখবে যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, অথবা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, একটি মৌল থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, সেই সংখ্যাটাকে আমরা যোজ্যতা বলি। এটা কি ঠিক যে আমরা যোজ্যতার সংজ্ঞা বলছি যে কোনো মৌল হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত হচ্ছে বা প্রতিস্থাপিত হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা যোজ্যতা বলছি? ব্যাপারটা একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে যে তার মানে কি, এটা বইয়ে আমাদের ভুল সংজ্ঞা লেখা থাকে। কারণ সব যৌগ তো হাইড্রোজেন ঘটিত যৌগ নয়, তাই না? বা সব পরমাণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে এরকম কোনো ব্যাপার নাই। তাহলে অ্যাকচুয়ালি কি যোজ্যতা, মানে যোজ্যতা আসলে কি সেটাকে আমরা দেখব। যোজ্যতা হচ্ছে যে একটা পরমাণু অপর পরমাণুর একটি পরমাণু অপর পরমাণুর সঙ্গে যুক্ত বা প্রতিস্থাপিত হওয়ার ক্ষমতা। প্রতিস্থাপিত হওয়া, একটি পরমাণু অপর পরমাণুর সঙ্গে যুক্ত বা প্রতিস্থাপিত হওয়া। অ্যাকচুয়ালি আমরা এইভাবে ভাবতে পারি। হ্যাঁ, বইয়ে যেটা লেখা আছে যে একটি মৌলের সঙ্গে যত সংখ্যক আমাদের কি হয় হাইড্রোজেন পরমাণুর যুক্ত হওয়া বা প্রতিস্থাপিত হওয়া, যে ব্যাপারটা আছে এর পিছনে কারণ আছে। ঠিক আছে, এর পিছনে কি কারণ আছে? এর পিছনে যে কারণটা আছে সেই কারণটা হলো যে হাইড্রোজেন পরমাণু তো আমরা জানি যে একটা প্রোটন থাকে আর ভর সংখ্যা হচ্ছে 1, এর কোনো নিউট্রন থাকে না, এর নিউট্রন সংখ্যা 0,
প্রোটন সংখ্যা 1 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। যেহেতু এর ইলেকট্রন সংখ্যা 1, বোঝা গেল? যেহেতু এর ইলেকট্রন সংখ্যা 1, তাহলে কোনো মৌলের সঙ্গে যতটা যুক্ত হচ্ছে সেটাই তার যোজ্যতা হিসাবে বিবেচিত হচ্ছে বা প্রতিস্থাপিত হচ্ছে। সেজন্য হিসেবটা সহজ হয় হাইড্রোজেনের সঙ্গে তুলনা করলে। সেই জন্য বইগুলোতে সংজ্ঞাতে ওই রকম লেখা থাকে যে কতটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে বা প্রতিস্থাপিত হচ্ছে। তার মানে যোজ্যতা ব্যাপারটা তার পরমাণুর যে শেষ কক্ষ থাকে, কোনো একটা পরমাণুর যে শেষ কক্ষে যতটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। এই যোজন ইলেকট্রন যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন এই ইলেকট্রনগুলোর ট্রান্সফার হয় বা শেয়ারিং হয়। তোমরা জানো সমযোজী বন্ধন হলে শেয়ারিং, অসমযোজী হলে কোঅর্ডিনেট বন্ধন হলে ডোনেট করবে, এরকম ব্যাপার আছে। আয়নীয় বন্ধন হলে ট্রান্সফার হবে। তো যত সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হচ্ছে বা শেয়ারিং হচ্ছে সেই অনুযায়ী তো তার যোজ্যতা হয়, তাই না? তো সেই জন্য আমাদের হাইড্রোজেনকে ধরা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এর ইলেকট্রন সংখ্যা 1। তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি? একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ফলে এদের যোজ্যতাটাকে আমরা কত ধরছি তখন? 1 ধরছি। বোঝা যাচ্ছে? দুটো বেরোলে 2 যোজ্যতা, তিনটে বেরোলে 3, এরকম করে 4, 5, 6, 7, 8। এবার আমাদের যোজ্যতা যেটা পর্যায় সারণী আছে, তাহলে পর্যায় সারণীতে যদি দেখা হয়, তাহলে পর্যায় সারণী যদি লক্ষ্য করি আমরা, তাহলে কি দেখব? যে পর্যায় সারণীতে যখন আমরা যে শ্রেণী হবে সেই শ্রেণী অনুযায়ী তাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখা হয়, যে প্রথম মানে 1 থেকে 8 হিসেবে হিসেব করা হয়। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে প্রথম শ্রেণী মানে তাদের যোজ্যতা 1 হবে, দ্বিতীয় শ্রেণী মানে যোজ্যতা 2 হবে, তৃতীয় শ্রেণী মানে যোজ্যতা 3 হবে, চতুর্থ মানে 4 হবে, পঞ্চম মানে যোজ্যতা 5ও হয় বা 3ও হয়। তখন এইভাবে করা হয়, 8 থেকে বিয়োগ করা হয়, 8 থেকে 5টা বিয়োগ করে তখন এর যোজ্যতা 3, এইভাবে করা হয়। বোঝা গেল? আমি মানে কোন শ্রেণীর কত যোজ্যতা হবে তার ডিটেলস আমরা যখন পর্যায় সারণী করাবো তখন আমি করে দেবো। ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রনের বিন্যাসের সাহায্যে তখন যোজ্যতা নির্ণয় করা শিখিয়ে দেবো। তো আমাদের আপাতত এইটুকু মাথায় রাখতে হবে যে যোজ্যতা তার নির্ভর করে তার পরমাণুর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে তার উপরে। এবার প্রত্যেকটা পরমাণু কি চাই? প্রত্যেকটা পরমাণু চাই যে তার শেষ কক্ষে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করুক, শেষ কক্ষটা তার জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। যেমন সোডিয়াম যদি ধরা হয়, তাহলে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন। তাহলে ও যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে কি হচ্ছে? সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে, সেজন্য ওর যোজ্যতা কত হবে? 1 হবে, যেহেতু একটা ইলেকট্রন বর্জন করছে বা গ্রহণ করছে, যাই করো, মানে গ্রহণ বলতে ক্লোরিন, ব্রোমিন এগুলো তো গ্রহণ করে, তাহলে সে তাদের যোজ্যতা 1 হবে। এবার যারা ইলেকট্রন গ্রহণও করবে না, বর্জনও করবে না, যারা ইলেকট্রন গ্রহণ বর্জন যদি কিছুই না করে তখন তাদেরকে বলা হবে শূন্যযোজী। অর্থাৎ যারা ইলেকট্রনের কোনো আদান প্রদান করবে না তারা হচ্ছে শূন্যযোজী। দেখো আমি এখানে একটা চার্ট লেখা আছে, বিভিন্ন যোজ্যতা সম্পন্ন মৌলের উদাহরণ লেখা আছে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাকে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবে, পরে লিখে নেবে। শূন্যযোজীর উদাহরণ লেখা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এগুলো হচ্ছে জেননটা লেখা নেই কারণ জেননের যৌগ থাকে, বুঝতে পারলে? জেননের আমাদের অনেক যৌগ থাকে। আমরা ক্লাস 12-এ গিয়ে দেখব যে জেনন নিষ্ক্রিয় গ্যাস হলে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কেন করে সে সম্পর্কে আমি ডিটেলস পরে বলে দেব। তারপরে একযোজী মৌল যাদের হাইড্রোজেন মানে প্রথম শ্রেণীরগুলো আর 17 নম্বর শ্রেণীরগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপরে দ্বিযোজী মৌল 16 নম্বর শ্রেণী আর সঙ্গে দ্বিতীয় শ্রেণী, আর সন্ধিগত মৌলগুলোর মধ্যে জিঙ্ক, লোহা এসবের দ্বিযোজী মৌল হিসেবে কাজ করে। ত্রিযোজী তৃতীয় শ্রেণী মৌল অ্যালুমিনিয়াম, বোরন, এগুলো হচ্ছে আর্সেনিক, এগুলো হচ্ছে ত্রিযোজী মৌল। আর ওই যে পঞ্চম শ্রেণীর যেগুলো থাকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলোর থাকে লোহা, ক্রোমিয়াম। চতুর্যোজী এগুলো মৌল আছে। তারপরে পঞ্চযোজী আছে, পঞ্চযোজী নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। নাইট্রোজেন দেখো ত্রিযোজী হতে পারে আবার পঞ্চযোজী হতে পারে, ফসফরাস ত্রিযোজী হতে পারে আবার পঞ্চযোজী হতে পারে। মানে এদের কিছু কিছু মৌল আছে যাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়।
মানে যোজ্যতা পরিবর্তন হয়। এগুলো পরিবর্তন কেন হয় এগুলো আমরা শিখবো। আমরা নতুন করে আমরা ইলেকট্রনের যে বিন্যাস আছে, আমরা আগে মাধ্যমিক অবধি যেটা করেছি সেটা হচ্ছে কে কক্ষে কটা আছে, এল কক্ষে কটা আছে, এম কক্ষে কটা আছে, এইভাবে তো ইলেকট্রন বিন্যাস করতাম। এখন আমরা করব এস এ কটা আছে, পিতে কটা আছে, ডি বলে এসপি ডি এফ, এগুলো উপকক্ষ, মানে কক্ষগুলো আবার ভাগ হয়ে যাবে, উপকক্ষে বিভক্ত হয়ে যাবে, এসপি ডি এফ। তো এই এসপি ডি এফ করে ইলেকট্রন বিন্যাস করে তার গ্রাউন্ড স্টেটে কী হবে, এক্সাইটেড স্টেটে কী হবে, সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমাদের দেখা যায় যে যোজ্যতা পরিবর্তন হয়ে যায়। ষষ্ঠ যোজি সালফার, সালফারের শেষ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। সালফার কিন্তু ষষ্ঠ যোজি হতে পারে, আবার দ্বিযোজীও হতে পারে, ঠিক আছে, এই যে দ্বিযোজীও আছে সালফার। ক্রোমিয়াম, ক্রোমিয়াম ষষ্ঠ যোজি। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ষষ্ঠ যোজি হয়, আবার সপ্তযোজীও হয়, দুটোই হয়, 7ও হয়, আবার 7ও আছে দেখো, আবার 6ও আছে। দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কিন্তু একযোজিত আছে, আবার সপ্তযোজিত আছে। এর পিছনে কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে এরা ইলেকট্রনগুলো উত্তেজিত অবস্থায় চলে যেতে পারে, তখন এদের যোজ্যতা পাল্টে যেতে পারে, ঠিক আছে। আর অষ্টযোজি অসমিয়াম আছে, বিখ্যাত যৌগ অসমিয়াম টেট্রাক্সাইড, OSO4। তো এর যোজ্যতা হচ্ছে 8, একমাত্র মৌল অসমিয়াম। তো এর এই যৌগটা দেখা যায় যার যোজ্যতা হচ্ছে 8। এবার তারপরে আমাদের দেখো আছে বিভিন্ন যোজ্যতা সম্পন্ন কতগুলি মূলক। মূলক কি? মূলক দু রকমের হতে পারে, অ্যাসিড মূলক হতে পারে, ক্ষারীয় মূলক হতে পারে। যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তখন কি তৈরি করে, লবণ তৈরি করে। সেই লবণগুলো দুটো অংশ থাকে, একটা অংশ অ্যাসিড থেকে আসে, একটা অংশ ক্ষার থেকে আসে। যেটা অ্যাসিড থেকে আসে সেটাকে অ্যাসিড মূলক বলা হয়, যেটা ক্ষার থেকে আসে সেটাকে ক্ষারীয় মূলক বলা হয়। ধরো আমরা H2SO4 এর সঙ্গে আমরা NaOH এর বিক্রিয়া করাচ্ছি, তাহলে তৈরি হবে কি Na2SO4 প্লাস জল। এবারে এই যে লবণ, এই লবণটা দেখো দুটো অংশ, সোডিয়াম একটা অংশ আর সালফেট একটা অংশ। তাহলে সোডিয়ামটা এসেছে কোথা থেকে, ক্ষার থেকে, আর এটা কোথা থেকে এসেছে, অ্যাসিড থেকে। তাহলে একটাকে বলছি আমরা ক্ষারীয় মূলক আর একটাকে বলছি অ্যাসিড মূলক। তো এরও কিছু মূলক আছে একযোজি, ওইস, হাইড্রক্সিল মূলক, অ্যামোনিয়াম নাইট্রেট, বাইকার্বনেট। দ্বিযোজি সালফেট আছে, সালফাইট আছে, সালফাইট, কার্বনেট আছে। ত্রিযোজি বোরেট, ফসফেট, আর্সেনেট। চতুর্যোজি হচ্ছে, এটা হচ্ছে ফেরোসাইনাইড আয়ন বলা হয়, যেখানে লোহার যোজ্যতা হচ্ছে 2 আর টোটালটার আধান 4- বলে এটা চতুর্যোজি আয়ন হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা যোজ্যতা শিখে নিলাম। এবং যোজ্যতা হচ্ছে যেটা হাইড্রোজেনকে কেন ধরা হয়, সংজ্ঞাগুলোতে যে হাইড্রোজেনকে কি ধরছি আমরা, হাইড্রোজেনকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি। তো যে কোনো মৌলে যত ভাগ ওজন, মানে একটি পরমাণু যতটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, বা একটা পরমাণু থেকে যখন যৌগ গঠন করছে তখন হাইড্রোজেন কটা বেরিয়ে যাচ্ছে, তার উপর তো নির্ভর করছে। তো এটা না করে আমরা বলতে পারি যে একটা মৌল আর একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলছি আমরা যোজ্যতা, ঠিক আছে। তাহলে আমরা যোজ্যতা ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার যোজ্যতা নির্ণয় করার সহজ টেকনিক বলে দিলাম, যে আমাদের পরমাণুটা কোন শ্রেণীতে আছে সেই শ্রেণীর অবস্থান থেকে আমরা সহজে আমরা তার যোজ্যতা নির্ণয় করতে পারি, যে তার শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের উপর ভিত্তি করে। এবার কিছু কিছু আছে যাদের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস আলাদা হয়, সেক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এবার কারো পরিবর্তনশীল যারা যোজ্যতা দেখায় তাদের একটা নিম্ন যোজ্যতা আছে, একটা উচ্চ যোজ্যতা আছে। নিম্ন যে যোজ্যতা সেটাকে বলা হয় আস বলা হয়, আর যেটা উচ্চ যোজ্যতা সেটাকে বলা হয় ইক। যেমন CuCl, কপারের এটা যোজ্যতা হচ্ছে 1, আবার CuCl2 এটার যোজ্যতা 2। তাহলে কপার একবার আস হিসেবে কাজ করছে, কিউপ্রাস ক্লোরাইড, এটা কি হবে কিউপ্রিক ক্লোরাইড। তাহলে দুটোর যোজ্যতা আলাদা, একটা কিউপ্রাস বলছি আর একটাকে বলছি আমরা কিউপ্রিক, বোঝা গেল। তাহলে এটা পরিবর্তনশীল যোজ্যতা। আর দুটো মৌল দ্বারা যখন যৌগ গঠন হবে তো তার যোজ্যতা কিভাবে নির্ণয় করব। যখন আমাদের দুটি মৌল দ্বারা যৌগ গঠন করবে তার যোজ্যতা, ধরো একটা যৌগ আছে আমি লিখেছি Fe3O4, তাহলে এর ক্ষেত্রে যোজ্যতা কিভাবে নির্ণয় করব Fe3O4 এর। তাহলে Feর পরমাণু সংখ্যা কত, 3, আর
অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? 4, তাই তো? তাহলে Fe3O4, তখন এগুলোর ক্ষেত্রে কি করা হয়? আমরা যদি আরও উদাহরণটা নিই, Fe2O3, Feর পরমাণু সংখ্যা কত? 2, অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? 3। তাহলে Feর পরমাণু সংখ্যা যেটা হবে সেটাই অক্সিজেনের যোজ্যতা। তাহলে অক্সিজেনের যোজ্যতা কত? Fe পরমাণু সংখ্যা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা, মানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, আর অক্সিজেনের পরমাণু সংখ্যা যেটা হবে সেটা এর যোজ্যতা হবে 3। আর এই যৌগটা অ্যাকচুয়ালি এইভাবে হবে না, এটা দুটো, এটাকে বলা হয় মিশ্র অক্সাইড, Fe3O4। Fe3O4টা হচ্ছে আমাদের মিশ্র অক্সাইড। তাহলে মিশ্র অক্সাইডে এটা দুটো অক্সাইডের মিশ্রণ, FeO আর হচ্ছে Fe2O3, দুটো অক্সাইডের মিশ্রণ। তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে একটা Fe আছে আর একটা অক্সিজেন আছে। তাহলে এর যোজ্যতা 2, এর যোজ্যতা 2, কারণ অক্সিজেন 16 নম্বর শ্রেণীতে অবস্থিত, Fe সঙ্গে যুক্ত আছে একটা একটা করে। তাহলে এর যদি যোজ্যতা 2 হয়, এর যোজ্যতা 2। আমরা Fe2O2 লিখি না, আমরা অ্যাকচুয়ালি লিখি এটা FeO, এটা সরল করে এটাকে নিয়ে আসা হয়। তাহলে আমরা মোটামুটি যোজ্যতা ব্যাপারটাকে একটু বুঝে নিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তুলাঙ্ক ভার। এই তুলাঙ্ক ভার ব্যাপারটা অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের, শুধু প্রথম চ্যাপ্টার বলে না, অনেক যেগুলো নর্মালিটি, মানে যখন আমরা কোনো দ্রবণের স্ট্রেংথ নির্ণয় করব, তো দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করব, গাঢ়ত্ব নির্ণয় করার সময় আমাদের মোলারিটি আছে, নর্মালিটি আছে, মোলালিটি আছে, ফর্মালিটি আছে। তো সেক্ষেত্রে এই তুলাঙ্ক অনুপাত ব্যাপারটা, সেই তুলাঙ্ক অনুপাত ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্ট মানে অ্যাসিড ক্ষারের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন তুলাঙ্ক অনুপাতে যুক্ত হবে, এইসব ব্যাপারগুলো আসে। তাহলে এই ব্যাপারগুলোকে আসছে জানতে হবে আমাদের যে তুলাঙ্ক ভারটা কী। তাহলে তুলাঙ্ক ভারটা আমরা এবার দেখব যে তুলাঙ্ক ভার কী, সেটাকে আমরা বুঝে নেব এবার। তুলাঙ্ক ভার বা যোজন ভার বলা হয়, বা রাসায়নিক তুলাঙ্ক বলা হয়, এর বিভিন্ন নাম আছে। রাসায়নিক তুলাঙ্ক, রাসায়নিক তুলাঙ্ক, ঠিক আছে, রাসায়নিক তুলাঙ্ক বা আপেক্ষিক তুলাঙ্ক ভারও বলা হয় অনেক সময়। তুলাঙ্ক ভার বলি, রাসায়নিক তুলাঙ্ক বলি, অনেক সময় আপেক্ষিক আপেক্ষিক তুলাঙ্ক ভারও বলা হয়, ঠিক আছে। তা আপেক্ষিক তুলাঙ্ক ভার বা রাসায়নিক তুলাঙ্ক, যেটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট, ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট ওয়েট, বা আমরা এটাকে আরেকটা কি বলি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলছি আমরা। তাহলে এই ব্যাপারটা কি, এটা কি কাজে লাগে? আমরা যখন একটা রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স করি, তো তখন ব্যালেন্সটা আমরা পরমাণু সংখ্যা দিয়ে করি। যেমন আমরা যদি এটাকে লিখি, যে আমরা একটা উদাহরণ লিখছি যে H2SO4 প্লাস KOH, তো H2SO4 প্লাস KOH বিক্রিয়া করলে কি তৈরি করবে? K2SO4 প্লাস জল, ঠিক আছে, K2SO4 প্লাস জল। তাহলে এই যে K2SO4 প্লাস জল, এবার এখানে পরমাণু ব্যালেন্স করতে গিয়ে দেখছে এখানে দুটো কে দিলে হয়ে যাচ্ছে। এবার হাইড্রোজেন এখানে দুটো আর এখানে দুটো, চারটে, তাহলে এখানে আছে দুটো, তাহলে কি হবে? 2H2 হলো। কিন্তু আমাকে ব্যালেন্স করতে হচ্ছে। কিন্তু আমাদের তুলাঙ্ক ভার কী করবে? তুলাঙ্ক ভার যখন অ্যাসিড ক্ষার বিক্রিয়া হবে, তখন অ্যাসিড ক্ষার বিক্রিয়া মানে তুলাঙ্ক অনুপাত H প্লাস, তুলাঙ্ক অনুপাত কী হবে? OH মাইনাস, মানে একটা H প্লাস একটা OH মাইনাস কে কী করবে? প্রশমিত করবে। কিভাবে প্রশমিত করবে? জল তৈরি করে প্রশমিত করবে। তাহলে এখানে দেখো, এখানে তাহলে এখান থেকে কটা H প্লাস তৈরি হচ্ছে? আয়ন দুটো। তাহলে দুটো H প্লাস আয়ন কটা OH-এর সঙ্গে তাহলে লাগবে? OH, তাহলে এখানে যদি দুটো OH প্লাস আয়ন হয় তাহলে দুটো OH মাইনাস আয়ন লাগবে।
তাহলে আমাকে কি পরমাণুর ব্যালেন্স করা লাগছে? পরমাণু ব্যালেন্স করা লাগছে না। তখন আমরা তুলাঙ্ক দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি। তোমাদের বইয়ে যেটা দেওয়া থাকে যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে দেখবে তুলাঙ্ক ভার কাকে বলে, আমরা সেটাকে আগে দেখে নিই। তুলাঙ্ক ভার ব্যাপারটা কি? তাহলে তুলাঙ্ক ভার হচ্ছে যে কোনো মৌলের যত ভাগ ওজন, তাহলে কোনো মৌলের যত ভাগ ওজন কি হয়? 1 ভাগ ওজনের হাইড্রোজেন। এবারে হাইড্রোজেনের তো প্রকৃত ভর তো 1.008, বা 8 ভাগ ওজনের অক্সিজেন, বা 35.5 ভাগ ওজনের কার সাথে? ক্লোরিন পরমাণুর সাথে। ঠিক আছে, কোনো মৌলের, আগে সংজ্ঞাটা বুঝে নাও, কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন, এর প্রকৃত ভর হচ্ছে 1.008, 8 ভাগ ওজনের অক্সিজেন, 35.5 ভাগ ওজনের ক্লোরিন, এর সঙ্গে কি হচ্ছে? যুক্ত হতে পারে, বা ধরো কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে কোনো যৌগে, সেটা প্রতিস্থাপিত হতে পারে। ধরো আমি একটা যৌগ লিখছি, আমি ক্যালসিয়াম লিখছি, এর সঙ্গে হাইড্রোজেন লিখছি, তাহলে এটা কি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে, এটা কি যুক্ত হচ্ছে। আবার H2SO4, এর সঙ্গে ধরো আমি জিঙ্কের বিক্রিয়া করাচ্ছি, তাহলে কি হলো? ZnSO4 তৈরি হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? হাইড্রোজেন অপসারিত হচ্ছে, তাই তো? তাহলে কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হলো, বা কোনো বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলো, বা ক্লোরিন যুক্ত হলো। ঠিক আছে, তাহলে সেই ভাগটা কত? 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন, 35.5 ভাগ ওজনের ক্লোরিন, এর সঙ্গে যদি যুক্ত হয় অথবা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা সেই পরিমাণ ভরকে বলবো তার তুলাঙ্ক ভার, বা তত ভাগ ভরকে আমরা বলবো তার তুলাঙ্ক ভার। তাহলে তুলাঙ্ক ভার যদি আরও সহজে বলি, তাহলে কি বলবো? যে কোনো মৌলের তুলাঙ্ক ভারটাকে আমি সংক্ষেপে এত বারবার না লিখে আমি ই লিখছি। তুলাঙ্ক ভার মানে ই লিখছি, তুলাঙ্ক ভার। তাহলে তুলাঙ্ক ভার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ই সমান কি? কোনো মৌলের ভর বাই কি হবে তাহলে বলো? বাই হচ্ছে সংযুক্ত কি থাকতে পারে? হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। তাহলে সংযুক্ত কি হতে পারে? হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, বা ক্লোরিনের ভর, অথবা এটা কি প্রতিস্থাপিত, দুটোই হতে পারে। হয় সংযুক্ত হবে, না হলে প্রতিস্থাপিত হবে। যেটা ভরটা সংযুক্ত হলো বা যে ভরটা প্রতিস্থাপিত হলো, ইনটু যদি হাইড্রোজেন হয় তাহলে 1.008 ভাগ হাইড্রোজেন, যদি অক্সিজেন হয় তাহলে 8 ভাগ অক্সিজেন হবে, আর যদি ক্লোরিন হয় তাহলে কত হবে? 35.5 ভাগ ক্লোরিন। বোঝা গেল? তাহলে এই ভাগ মানে 1.008 অথবা 8 অথবা 35.5, এটা নির্ভর করবে হাইড্রোজেন না অক্সিজেন না ক্লোরিন যুক্ত আছে তার উপরে। এই সূত্র থেকে আমরা সহজেই তুলাঙ্ক ভার নির্ণয় করতে পারব। বোঝা গেল? তাহলে এটা একটা সূত্র, তুলাঙ্ক ভারের সূত্র। মৌলের ভর বাই কতটা হাইড্রোজেন যুক্ত আছে, বা অক্সিজেন যুক্ত আছে, বা ক্লোরিন যুক্ত আছে। কিন্তু এইটাকে আরও সহজ করে দিচ্ছে আমি, যেটা কোথাও মানে কোনো বইয়ে সেভাবে দেওয়া নেই। আমি আরও সহজে বলে দিচ্ছি। ধরো আমি একটা বিক্রিয়া লিখছি, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, তাহলে তৈরি হবে কি? ক্যালসিয়াম অক্সাইড
হলো? দেখো সহজে কিভাবে বুঝবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো আমাদের। তাহলে এখানে ক্যালসিয়ামের ভর কত? 40। কটা ক্যালসিয়াম আছে? দুটো। তাহলে 2 × 40, তাহলে এর ভর কত হলো? 80। এর ভর কত? এর ভর দরকার নেই, আমরা যদি ক্যালসিয়ামের তুলাঙ্ক ভর নির্ণয় করি তাহলে এর ভরটা দরকার হবে না, বা এই যৌগ ধরলে আলাদাভাবে ক্যালকুলেশন করব, 1 মোল হিসেবে ক্যালকুলেশন করতে হবে। এখানে অক্সিজেন কতটা আছে? 32 গ্রাম অক্সিজেন আছে। তাহলে হিসেব কি আমাদের? হিসেব দেখো, সূত্র যদি ফেলে দিই, ই সমান মৌলের ভর, মৌলের ভর কত? 80, সংযুক্ত ক্যালসিয়াম কত আছে? এই সংযুক্ত অক্সিজেন কত আছে? 32, ইন্টু অক্সিজেনের সাপেক্ষে হচ্ছে বলে ইন্টু কত হবে? 8, তাহলে 4 4 20 80। তাহলে দেখো একবারই হয়ে গেল 20। তাহলে এটা 20 কার তুলাঙ্ক ভার? ক্যালসিয়ামের তুলাঙ্ক ভার। বোঝা গেল? তাহলে ক্যালসিয়ামের তুলাঙ্ক ভার আমরা 20 করে দিলাম। এবার এটা যদি আমরা তো সূত্র দিয়ে করলাম, এবার যদি আমরা নর্মালি করি তাহলে এখানে 32 গ্রাম বা 32 ভাগ অক্সিজেন যুক্ত থাকে কত ভাগ ক্যালসিয়ামের সঙ্গে? 80 ভাগ ক্যালসিয়ামের সঙ্গে। 32 ভাগ অক্সিজেন যুক্ত আছে 80 ভাগ ক্যালসিয়ামের সাথে, তাহলে 1 ভাগের সঙ্গে কত যুক্ত আছে? 80/32, 80 বাই কত? 32। তাহলে আমরা হিসেবটা কী হবে? 8 ভাগের সঙ্গে, তাহলে 8 ভাগের সঙ্গে কত হবে? 80/32 × 8। তাহলে ক্যালকুলেশন করলে এটার মান আসবে কত? 20। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কোনো যদি বিক্রিয়া থাকে তাহলে বিক্রিয়া থেকে আমরা সহজে, যদি অক্সিজেন দিয়ে বিক্রিয়া হয় তাহলে অক্সিজেন দিয়ে বের করব, যদি আমাদের ক্লোরিন দিয়ে হয় তাহলে ক্লোরিন দিয়ে বের করতে পারবো, যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা একটা প্রবলেম দেখি যে এক্স গ্রাম কোনো মৌল আছে, ধরে রাখো একটা প্রবলেম লেখো, এক্স গ্রাম কোনো মৌল থেকে ওয়াই গ্রাম ক্লোরাইড যৌগ পাওয়া যায়। ঠিক আছে? এক্স গ্রাম কোনো মৌল থেকে, এক্স গ্রাম একটা মৌল আছে, সেই মৌল থেকে ওয়াই গ্রাম ক্লোরাইড যৌগ পাওয়া যাচ্ছে। যেমন আমি সোডিয়াম হলে এর ক্লোরাইড যৌগ কত? NaCl তৈরি হয় ক্লোরাইড যৌগ। তাহলে এর ভর যদি আমরা ধরি এক্স, তাহলে এর ভর কত আছে? ওয়াই, একটা উদাহরণ হিসেবে যদি দিই, তাহলে সেক্ষেত্রে সোডিয়ামের তুলাঙ্ক ভর কত? বা এইটা মৌলটাকে আমি যদি এম ধরি তাহলে এম মৌলের তুলাঙ্ক ভর কত? তাহলে এই যে ক্লোরাইডের ভর ওয়াই আছে, ওয়াইটা তো ক্লোরাইডের ভর, এই ভরটা কার ভর? ক্লোরাইডের সঙ্গে তো ধাতুটাও আছে। তাহলে শুধু ক্লোরিনের ভর কত? শুধু ক্লোরিনের ভর কত? শুধু ক্লোরিনের ভর কত? তো দেখো এটা মানে কি? ধাতু সহ ক্লোরিনের ভর। তাহলে এখানে NaCl যদি আমরা সাপোজ এখানে আমরা ধরেছিলাম যে এক্স থেকে এটাও পেয়ে গেলাম, তাহলে ওয়াই গ্রাম, তাহলে ওয়াই গ্রাম হচ্ছে ক্লোরাইডের ভর, তার মধ্যে ধাতু কতটুকু আছে? এক্স গ্রাম। তাহলে শুধু ক্লোরিনের ভর হচ্ছে ওয়াই মাইনাস এক্স গ্রাম। বোঝা গেল? তাহলে এবার হিসেবটা কি হবে? ক্লোরিনের ভর পেয়ে গেলাম আমরা, তাহলে হিসেবটা হবে এইভাবে যে ওয়াই মাইনাস এক্স ভাগ ক্লোরিন যুক্ত হয় 35 মানে এক্স ভাগ ধাতুর সাথে, অর্থাৎ সূত্র যদি ফেলে দিই তাহলে মৌলের ভর কত? এক্স, ক্লোরিনের ভর কত? ওয়াই মাইনাস এক্স ইন্টু কত? 35.5। সূত্র ফেলে দিলাম, হয়ে গেল অঙ্ক। আর ঐকিক নিয়মে করলে ওয়াই মাইনাস এক্স ভাগ ক্লোরিন যুক্ত হয় এক্স ভাগ মৌলের সাথে 1 ভাগের সাথে কত, আর 35.5 ভাগের সাথে কত। তাহলে এইভাবে এটা তোমাদের দেখবে, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবার দিয়েছিল এটা।
এবার এটাকে এক্স না ধরে ওয়াই মানে এম ধরতে পারি, এন ধরতে পারি, আমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি। এখানে হয়তো এরকম করে গ্রামেও ধরতে পারি, এটা মনে করো 235 গ্রাম ধরলাম, এখান থেকে এর ভর ধরে নিলাম আমি হয়তো 0.795 গ্রাম। তাহলে এই একইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো, এটা ভরেই দেওয়া থাকুক আর সংখ্যাই দেওয়া থাকুক, মানে এক্স বা ওয়াই এরকম করে দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক না কেন আমরা সহজেই কিন্তু মানে উত্তর করে নিতে পারবো। বোঝা গেল ব্যাপারটা, যে কিভাবে তুলাঙ্ক ভার আমরা নির্ণয় করছি সূত্রের সাহায্যে। তাহলে এইভাবে আমরা যে সংজ্ঞা আছে যে কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজন ক্লোরিন, 8 ভাগ ওজনের অক্সিজেন, 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় অথবা প্রতিস্থাপিত হয়, সেই সংখ্যাটাকে বলছি আমরা সেই মৌলের তুলাঙ্ক ভার। এবার আমরা দুটো সংজ্ঞা দেখব। গ্রাম তুলাঙ্ক, তাহলে গ্রাম তুলাঙ্ক কি ব্যাপারটা, গ্রাম তুলাঙ্ক কি বা গ্রাম তুলাঙ্ক ভার ব্যাপারটা কি? যখন তুলাঙ্ক ভারের ভরকে আমরা গ্রামে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় গ্রাম তুলাঙ্ক। তুলাঙ্ক ভারের ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করি, অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম? অ্যাকচুয়ালি তুলাঙ্ক ভারের সংজ্ঞায় দেখলাম কোনো মৌলের ভর বাই যতটা হাইড্রোজেন, যতটা অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হচ্ছে তার ভর। তাহলে এটা কি দুটো ভরের অনুপাত? তাহলে তুলাঙ্ক ভরের অ্যাকচুয়ালি কোনো একক নেই, ঠিক আছে? তুলাঙ্ক ভারে কোনো একক থাকছে না সেই হিসেবে। কিন্তু তুলাঙ্ক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন আমরা বলছি আমরা তার ভরকে বলছি গ্রাম তুলাঙ্ক ভার। এবার গ্রাম তুলাঙ্ক ভারের সঙ্গে গ্রাম তুলাঙ্ক, মানে গ্রাম তুলাঙ্ক ব্যাপারটা একটু আলাদা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 গ্রাম। এর তুলাঙ্ক ভার কত? এর তুলাঙ্ক ভারও কিন্তু 23। সোডিয়ামের পারমাণবিক ভর যেটা, এর যোজ্যতা 1, তো সেজন্য তুলাঙ্ক ভার 23ই হয়। ক্যালসিয়ামের আমরা দেখলাম ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের হচ্ছে 20, পারমাণবিক ভর 40, ঠিক আছে, কিন্তু তুলাঙ্ক ভার হচ্ছে 20। তাহলে গ্রাম তুলাঙ্ক ভার কত হবে? 20 হবে, ঠিক আছে। তাহলে এটাকেই বলছি গ্রামে যখন আমরা প্রকাশ করছি তখন সেটাকে বলছি আমরা তার গ্রাম তুলাঙ্ক ভার। আর 1 গ্রাম তুলাঙ্ক ভার যখন একসাথে কথাটা থাকবে, 1 গ্রাম তুলাঙ্ক, 1 গ্রাম তুলাঙ্ক সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম, মানে তার তুলাঙ্ক ভারটাকে আমরা 1 গ্রাম তুলাঙ্ক ভার বলবো। তাহলে 1 গ্রাম তুলাঙ্ক যদি ক্যালসিয়াম বলি তাহলে কত গ্রাম হবে? 20 গ্রাম। তাহলে প্রশ্ন যদি দেয় যে 1 গ্রাম তুলাঙ্ক সোডিয়াম মানে কি? 23 গ্রাম। 1 গ্রাম তুলাঙ্ক ক্লোরিন মানে কত? 35.5 গ্রাম হবে। তাহলে এইভাবে আমরা যখন তুলাঙ্ক ভারকে এইভাবে প্রকাশ করছি গ্রাম তুলাঙ্কে, তখন 1 গ্রাম তুলাঙ্ক মানে তার তুলাঙ্ক ভারটাকে ধরা হবে, 2 গ্রাম তুলাঙ্ক মানে তার তুলাঙ্ক ভারকে 2 দিয়ে গুণ করতে হবে, 3 গ্রাম তুলাঙ্ক মানে তুলাঙ্ক ভারকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করবে। এইভাবে আমরা তুলাঙ্ক ভারগুলোকে গ্রাম তুলাঙ্কে কনভার্ট করতে পারবো। তারপরে আমরা দেখব যে গ্রাম তুলাঙ্ক সংখ্যাটা এবার নির্ণয় করব। সংখ্যা কিভাবে করা হয়? গ্রাম তুলাঙ্ক সংখ্যা কটা আছে যে আমরা লিখলাম না যে 1 গ্রাম তুলাঙ্ক, 2 গ্রাম তুলাঙ্ক, 3 গ্রাম তুলাঙ্ক, এই সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা দেখব। এবার ধরো কারো ভর দেওয়া আছে, মনে করো যে সালফুরিক অ্যাসিড তো করাইনি এখনও, অ্যাসিডটা পরে করাচ্ছি। আমরা একটা যৌগ লিখছি, যৌগটা আমরা ক্যালসিয়াম লিখছি, একটা মৌল লিখলাম ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের ভর কত? 40। আমি বললাম 4 গ্রাম ক্যালসিয়াম মানে কত তুলাঙ্ক সংখ্যা কত হবে? এর গ্রাম তুলাঙ্ক সংখ্যা কত হবে? গ্রাম তুলাঙ্ক সংখ্যা, তাহলে গ্রাম তুলাঙ্ক সংখ্যা কত হবে?
4 গ্রাম দেওয়া আছে, আমাদের প্রদত্ত ভর কত দেওয়া আছে 4 গ্রাম, তাকে তুলাঙ্ক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তার তুলাঙ্ক ভর কত ক্যালসিয়ামের 20। যদি আমি বললাম 1.8 গ্রাম জল, ঠিক আছে, জলের তুলাঙ্ক ভর কত 9, তাহলে এখানে 9 দিয়ে ভাগ করতে হবে, তো তাহলে গ্রাম তুলাঙ্ক সংখ্যাটা পেয়ে যাব। এইভাবে 1 গ্রাম তুলাঙ্ক মানে যদি আবার বলা হয় যে 5 গ্রাম তুলাঙ্ক, NaCl বলে দিলাম, তাহলে NaCl এর তুলাঙ্ক ভার জানতে হবে আমাদের। NaCl এর তুলাঙ্ক ভার কত 23 যোগ 35.5, মানে সোডিয়ামের তুলাঙ্ক ভার 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, এভাবে আমরা বের করতে পারি। তাহলে দুটো যোগ করলে 58.5, তাহলে 5 গ্রাম তুলাঙ্ক NaCl মানে ইন্টু 5, 1 গ্রাম তুলাঙ্ক মানে 58.5 আর 5 গ্রাম তুলাঙ্ক মানে ইন্টু 5। যদি বলতো 0.5 গ্রাম তুলাঙ্ক, মানে গ্রাম তুলাঙ্ক কথাটা যদি একসাথে থাকে তবে এইভাবে ক্যালকুলেশন, তখন এটাকে 0.5 দিয়ে গুণ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের তুলাঙ্ক ভারের সংজ্ঞা এবং গ্রাম তুলাঙ্ক কি, গ্রাম তুলাঙ্ক নির্ণয় করা কিভাবে করা হয় সেগুলো দেখলাম। আমরা প্রচুর উদাহরণ করাবো এবং তুলাঙ্ক ভার নির্ণয়ের আরও সূত্র আছে, সেই সূত্রগুলো করাবো, তোমরা দেখতে থাকো। আমাদের এই তুলাঙ্ক ভারের একটা ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, যেখানে আমরা বলি যে পারমাণবিক ভরের সঙ্গে পারমাণবিক ভর হচ্ছে এর সঙ্গে তুলাঙ্ক ভারকে আমরা ই দ্বারা প্রকাশ করছি ইন্টু ভি মানে হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। এ অ্যাটমিক মাস, ই তুলাঙ্ক ভার, ভি হচ্ছে যোজ্যতা, এ সমান ই ইন্টু ভি। এই প্রমাণটা আমরা কার সাপেক্ষে করতে পারি? এই প্রমাণটা আমরা অক্সিজেন দিয়েও করতে পারি, ক্লোরিন দিয়েও করতে পারি, আবার হাইড্রোজেন দিয়েও করতে পারি। আমি একটা দিয়ে করে দেব, তোমরা বাড়িতে বাকি দুটো দিয়ে ট্রাই করবে, ঠিক আছে? তাহলে কোনটা সুবিধা হবে? আমি অক্সিজেন দিয়ে করে দিই, ঠিক আছে? ধরো আমরা একটা ধাতু ধরলাম, ধরি এম একটা ধাতু, এর অক্সাইড যেটা হবে, অক্সাইডের সংকেত কি হবে? অক্সাইডের সংকেত, দেখো কোনো কিছু সংকেত লিখতে গেলে তার যোজ্যতাটা জানা প্রয়োজন। এম এর যোজ্যতা আমরা জানি না, এর যোজ্যতা কত ধরলাম ভি, ঠিক আছে? এম যে ধাতুটা, সেই ধাতুর যোজ্যতা আমরা জানি না, তার যোজ্যতা ধরছি আমরা ভি। ওর যোজ্যতা আমরা তো জানি অক্সিজেনের 2। এবার যখন একটা সংকেত লিখি তখন আমরা কি করি? এরকম করে ক্রিস করে, মানে ক্রসে মারি। তাহলে এর সংকেত কি হচ্ছে? দেখো এম এর সঙ্গে তাহলে 2 যাচ্ছে, আর অক্সিজেনের সঙ্গে কি যাচ্ছে? ভি যাচ্ছে, M2O3। তাহলে যৌগটার অক্সাইডের সংকেত হচ্ছে M2O3। এবার ধাতুটার যেটা ধরেছি আমরা, ধাতুর পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভর ধরে নিলাম আমরা কত? এ। আমরা পারমাণবিক ভর ধরে নিলাম এ। তাহলে অক্সাইডের ভর কতটুকু হচ্ছে? দেখো অক্সাইডের ভর, তাহলে অক্সাইডের ভর আমরা ধরো আমরা এরকম করে যদি জিঙ্ক অক্সাইড নিন, তাহলে এর ভর লিখি কীভাবে? এর ভর প্লাস এটার ভর যোগ করে দিই, তাই না? তাহলে এখানেও তাই হবে, M2 ইন্টু ও। এবার জিঙ্কের ভর 65, তাহলে এখানে আমরা এর ভর তো জানি না, এম এর ভর জানি না, সেজন্য এম এর ভর ধরেছি আমরা কি? এ। তাহলে এ কটা আছে? এ আছে 2টো, তাহলে এ ইন্টু 2, বোঝা গেল? এ ইন্টু কত? 2 প্লাস হচ্ছে ও কটা আছে? ভি সংখ্যা, তাহলে ভি ইন্টু কত হবে? 16। এইটা হলো যৌগটার ভর, অক্সাইডটার ভর। তাহলে আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী যদি করা হয় বা ঐকিক নিয়মে আমরা যদি করে দিই এটাকে, এটা কি হবে? ভি ইন্টু 16 ভাগ অক্সিজেন যুক্ত আছে কত ভাগ ধাতুর সঙ্গে? 2a ভাগ ধাতু, মানে এম এর সাথে, ঠিক আছে?
তাহলে 1 ভাগের সাথে কতটা যুক্ত আছে? তাহলে 1 ভাগের সঙ্গে 2a/v ইন্টু 16, বোঝা গেল? এবার যখন আমরা তুলাঙ্ক ভার নির্ণয় করি অক্সিজেনের সাপেক্ষে তখন কত ধরবো? তখন হচ্ছে 8 ভাগ ধরবো। তাহলে 8 ভাগ অক্সিজেন যুক্ত আছে, তাহলে 2a/v ইন্টু 16 ইন্টু 8। তাহলে এটাকে দেখো 2 আর 8 এটা কাটাকাটি করে গেলে আলটিমেট থাকছে a/v। এবার এটাই তো তুলাঙ্ক ভার। এবার যদি এই ধাতুটা তুলাঙ্ক ভার ই ধরি, ই যদি ধরা হয় তাহলে শর্তানুসারে ই সমান কি দাঁড়াচ্ছে? ই সমান a/v, অর্থাৎ a সমান ই ইন্টু ভি। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম, a সমান ই ইন্টু ভি। বোঝা গেল? এবার এই প্রমাণটা আমি অক্সিজেনের সঙ্গে করলাম, ক্লোরিনের সঙ্গে করতে পারো, হাইড্রোজেনের সঙ্গে করতে পারো। ক্লোরিনের সঙ্গে করলে এটার ক্লোরিনের তো যোজ্যতা 1, তখন ক্লোরিনের যোজ্যতা 1 হলে এর সংকেত হবে এম, ও ভি না হয়ে ClV হবে। একদম সিম্পলভাবে এটা প্রমাণ তোমরা বাড়িতে ট্রাই করবে। বোঝা গেল? তাহলে এই সূত্রটা থেকে আমরা যদি যোজ্যতা জানি, পারমাণবিক ভর যদি জানা থাকে, তাহলে তুলাঙ্ক ভার আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এবার আমাদের প্রশ্ন ওঠে যে তুলাঙ্ক ভার কি একটা মৌলের পারমাণবিক ভর যেটা হবে তার থেকে কি বেশি হতে পারে? তুলাঙ্ক ভার যে পারমাণবিক ভর যেটা হয় তার থেকে কি বেশি হতে পারে? স্বাভাবিকভাবে আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি যে ই সমান a/v। তাহলে যোজ্যতা কি? যদি শূন্য যোজী মৌল হয়, ভি সমান যদি যোজ্যতা 0 হয়, যদি শূন্য যোজী মৌল হয়, তাহলে তো কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না। সে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে না, ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে না, হাইড্রোজেনের সাথেও যুক্ত হবে না। সেক্ষেত্রে এর ক্ষেত্রে তুলাঙ্ক ভার ব্যাপারটা প্রযোজ্যই হবে না। ক্লিয়ার? হ্যাঁ, এবার ই সমান আমরা a/v দেখলাম। এবার ভি যদি 1 হয় তাহলে এর যে পারমাণবিক ভর হবে a/v, তার মানে পারমাণবিক ভরটাই তার তুলাঙ্ক ভার, পারমাণবিক ভরটাই তার তুলাঙ্ক ভার। যদি যোজ্যতা 2 হয় তাহলে এটা কি হবে? a/2, তার মানে কমছে, তখন তুলাঙ্ক ভার a/2 হওয়া মানে কি? কমছে। অর্থাৎ একটা মৌলের পারমাণবিক ভর যেটা হবে তার থেকে বেশি তুলাঙ্ক ভার কখনো হবে না, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? তাহলে তুলাঙ্ক ভার কখনো তার পারমাণবিক গুরুত্বকে ছাড়িয়ে যাবে না বা বেশি হবে না। এবার প্রশ্ন ওঠে যে তুলাঙ্ক ভার কি পরিবর্তনশীল? যে তুলাঙ্ক ভার কি পরিবর্তন হয়? তুলাঙ্ক ভার অবশ্যই পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়? যদি যোজ্যতা পরিবর্তন হয়। আর আমরা আগেই দেখেছি যে আমাদের যেমন আমরা লিখেছিলাম CuCl এবং Cu2Cl2, এটা হচ্ছে আস যৌগ, আর এটাকে কি বলছি আমরা? ইক যৌগ। যেখানে যোজ্যতা কপারের প্রথমটাতে 1 আর দ্বিতীয়টাতে হচ্ছে 2, CuCl2। ঠিক আছে? তাহলে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে a/v, তাহলে প্রথমে কপারের পারমাণবিক ভর কত? 63.5/1, তাহলে এর যোজ্যতা তুলাঙ্ক ভর হচ্ছে 63.5। কিন্তু দ্বিতীয় যৌগে 63.5 বাই যোজ্যতা 2, তাহলে এটা হচ্ছে 31.75। অর্থাৎ তুলাঙ্ক ভার যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যালেন্সি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, যোজ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যোজ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার জন্য যদি যোজ্যতা পরিবর্তন হয় তাহলে তুলাঙ্ক ভারও পরিবর্তন হবে। বোঝা গেল? যদি যোজ্যতা পরিবর্তন হয় তাহলে তুলাঙ্ক ভারও পরিবর্তন হবে। এরকম করে দেখবে যে লোহার যৌগ আছে Fe 2 যোজ্যতা হয়, আবার Fe 3 যোজ্যতা হয়, আস এবং ইফ, মানে FeCl2 আবার FeCl3, তাহলে দুটোই যোজ্যতা পাওয়া যাবে, একটাতে 2 আর একটাতে কি 3।
তাহলে এর পারমাণবিক ভর কত? এই 55.85 বাই কত হবে, একটা 2 আর এটা বাই 3 হবে। তাহলে একটাতে কত হবে 2 আর একটাতে 3 দিয়ে ভাগ করতে হবে। মানে ওখানেও আস এবং ইকের ব্যাপার, ফেরাস এবং ফেরিক, মানে ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। আস কম যোজ্যতাটাকে আস বলছি, বেশি যোজ্যতাটাকে আমরা বলি ইক। তাহলে তুলাঙ্ক ভার পরিবর্তন হচ্ছে, কখন হচ্ছে? যদি যোজ্যতা পরিবর্তন হয়। আর কিছু কিছু মৌল আছে যাদের যোজ্যতা কিন্তু পরিবর্তন হয় না, একযোজীয় মৌল, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের কি, এদের পারমাণবিক ভর যা, যোজ্যতাও তাই। মানে যোজ্যতা তো এদের এক ফিক্সড, সেজন্য এদের পারমাণবিক ভর যা হবে তুলাঙ্ক ভারও তাই হবে। যাদের তুলাঙ্ক ভার মানে যোজ্যতা পরিবর্তন হয় না তাদের তুলাঙ্ক ভার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যাদের যোজ্যতা পরিবর্তন হবে, অর্থাৎ ই ব্যস্তানুপাতিক 1/v, মানে ভি এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই যোজ্যতা পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের তুলাঙ্ক ভারও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে পরিবর্তনশীল যোজ্যতা ব্যাপারটা আমরা করে ফেললাম, যে তুলাঙ্ক ভার পরিবর্তন হতে পারে যখন তাদের যোজ্যতাগুলো পরিবর্তন হবে। বোঝা গেল? এবার আমরা দেখব যে অন্য যে যৌগগুলো আছে, তাহলে অন্য যৌগগুলো ক্ষেত্রে কীরকম দেখায়, বোঝা গেল? তাহলে আমাদের বাকি যে তুলাঙ্ক ভারগুলো আমরা নির্ণয় করব অন্যান্য যৌগের ক্ষেত্রে, সেটার জন্য তোমাদের অবশ্যই এই তুলাঙ্ক ভারের পার্ট 2টা দেখতে হবে। ঠিক আছে, তাহলে পার্ট 2টা অবশ্যই দেখবে, যে বাকি যে তুলাঙ্ক ভার, মৌলের মানে অ্যাসিডের তুলাঙ্ক ভার, ক্ষারের তুলাঙ্ক ভার, লবণের তুলাঙ্ক ভার, যে ফর্মুলাগুলো দিয়ে করা হয়, কেন করা হয়, তারপরে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া থেকে শুরু করে আমাদের রেডক্স বিক্রিয়া আছে, সেই রেডক্স বিক্রিয়ার তুলাঙ্ক ভার কী করে নির্ণয় করা হয়, জয়েন্ট এন্ট্রান্সে কোন ধরনের রেডক্স বিক্রিয়া তুলাঙ্ক ভার দেখা হয়, নিটে কোন ধরনের তুলাঙ্ক ভার দেখা হয়, সেটা নিয়ে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসছি। তোমরা অবশ্যই এই পার্টের সঙ্গে সঙ্গে সেকেন্ড পার্টটা দেখবে। চলো তাহলে সেকেন্ড পার্টের দিকে।